তাহলে চলো শুরু করা যাক। আজ আমরা ভৌতবিজ্ঞানের একটা ভীষণই মজার অধ্যায় নিয়ে আলোচনা করব। নামটা কি? স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। মানে এমন সব বল যা কোনো ছোঁয়াছুঁই ছাড়াই কিন্তু দারুণভাবে কাজ করে ফেলে। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো সামনে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট আসছে বলে একটু টেনশনে আছো, তাই না? বিশেষ করে ভৌতবিজ্ঞান নিয়ে। আর এই যে অধ্যায়টা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এটা অনেকের কাছেই বেশ কঠিন লাগে। বিশেষ করে মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে পার্থক্যটা কি একটু গুলিয়ে যায়। কিন্তু একদম চিন্তা করার কিছু নেই। আজকের এই একটা আলোচনাতে আমি এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক এমনভাবে বুঝিয়ে দেব যে পরীক্ষার হলে প্রশ্ন দেখলেই যাতে ঝটপট উত্তর মাথায় চলে আসে। শুধু তাই নয়, এর সাথে থাকছে এই অধ্যায় থেকে ২০২৬ সালের পরীক্ষার জন্য কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, যা তোমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। তাই খাতা কলম নিয়ে একদম তৈরি হয়ে যাও। বেশ, তাহলে চলো একদম গভীরে ঢোকা যাক। আমাদের প্রথম আলোচনার বিষয় হল মহাকর্ষ এবং অভিকর্ষ। এই দুটো শব্দের মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়? চলো সেটা সহজ করে বুঝে নিই। সবার প্রথমে আমাদের বুঝতে হবে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন কি। দেখো, খুব সহজ কথায় বলতে গেলে এই বিশাল মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু, সে যাই হোক না কেন, একে অপরকে নিজের দিকে টানছে। যেমন ধরো, সূর্য পৃথিবীকে টানছে, আবার আমাদের পৃথিবী চাঁদকে টানছে। এই যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা পারস্পরিক আকর্ষণ বল কাজ করছে, এটাই হলো মহাকর্ষ। আচ্ছা, তাহলে অভিকর্ষ বা গ্র্যাভিটি জিনিসটা কি? পার্থক্যটা খুবই সূক্ষ্ম, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে খেয়াল করো। যখন ওই দুটো বস্তুর মধ্যে একটা বস্তু আমাদের এই প্রিয় পৃথিবী হয়, তখন সেই বিশেষ মহাকর্ষ বলটাকেই আমরা একটা স্পেশাল নামে ডাকি, আর সেটাই হলো অভিকর্ষ। যেমন গাছ থেকে যে আপেলটা মাটিতে পড়ে, সেটা কিন্তু অভিকর্ষের একটা দারুণ উদাহরণ, কারণ এখানে পৃথিবী আপেলটাকে নিজের দিকে টানছে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? এই স্লাইডের লাইনটা খুব ভালো করে মনে রাখতে হবে। সব অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষ অভিকর্ষ নয়। এর মানে হলো সব অভিকর্ষ বল আসলে এক ধরনের মহাকর্ষ বলই, কিন্তু সব মহাকর্ষ বলকে অভিকর্ষ বলা যাবে না। কেন? কারণ ধরো, সূর্য আর চাঁদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, সেটা মহাকর্ষ, কিন্তু অভিকর্ষ নয়, কারণ ওখানে তো দুটো বস্তুর মধ্যে একটা পৃথিবী নয়। সহজ, তাই না? মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এই আকর্ষণ বলকে ব্যাখ্যা করার জন্য একটা অসাধারণ সূত্র দিয়েছিলেন। এই যে সূত্রটা তোমরা দেখছ, এটা আমাদের শুধু এটাই বলে না যে একটা বল আছে, বরং এটাও বলে দেয় যে সেই বলের মান ঠিক কতটা হবে। এটাই কিন্তু এই সূত্রের আসল জাদু। নিউটন তার সূত্রে বললেন, এই আকর্ষণ বলটা মূলত দুটো জিনিসের ওপর নির্ভর করে। প্রথমটা হলো বস্তু দুটোর ভর বা মাস, মানে বস্তুগুলোর ভর যত বেশি হবে, ওদের মধ্যে টানটাও তত শক্তিশালী হবে। আর দ্বিতীয়টা হলো বস্তু দুটোর মধ্যেকার দূরত্ব। আর এখানে একটা খুব মজার ব্যাপার আছে। দূরত্ব যদি দ্বিগুণ বাড়ে, আকর্ষণ বল কিন্তু শুধু অর্ধেক কমে না, বরং সেটা 4 গুণ কমে যায়, কারণ এই বলটা দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। মহাকর্ষ আর অভিকর্ষ তো বেশ ভালো করে বোঝা গেল। এবার চলো আরেকটা অদৃশ্য বলের জগতে আমরা প্রবেশ করি, যার নাম হল স্থির তড়িৎ বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তোমরা এটা ছোটবেলায় নিশ্চয়ই করে দেখেছ। শীতকালে শুকনো চুলে চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ানোর পর সেটা যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে যাও, কি হয়? ঠিক ধরেছ, কাগজের টুকরোগুলো লাফ দিয়ে এসে চিরুনিতে আটকে যায়। এই যে একটা ম্যাজিকের মতো ঘটনা ঘটছে, এটাই হলো স্পর্শ ছাড়া কাজ করা স্থির তড়িৎ বলের একটা দারুণ বাস্তব উদাহরণ। ঠিক যেমন মহাকর্ষ বলের জন্য নিউটনের সূত্র আছে, তেমনি বিজ্ঞানী কুলম্ব এই তড়িৎ বলের জন্য একটি সূত্র দিয়েছেন। আর মজার ব্যাপার হলো, এই সূত্রটা দেখতে অনেকটাই নিউটনের মহাকর্ষ সূত্রের মতো। শুধু একটাই পার্থক্য, এখানে ভরের জায়গায় আমরা ব্যবহার করি আধান বা চার্জ এই কথাটা। কুলম্বের সূত্রও আমাদের ঠিক দুটো কথা বলে। 1 নম্বর, বস্তু দুটোর আধান বা চার্জের পরিমাণ যত বেশি হবে, ওদের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বলটাও তত বাড়বে। আর 2 নম্বর, ওদের মাঝখানে দূরত্ব যত বাড়বে, বল ঠিক মহাকর্ষের মতোই তত দ্রুত কমে যাবে।
তবে হ্যাঁ, এখানে মহাকর্ষের সাথে একটা বিরাট পার্থক্য আছে। মহাকর্ষ বল কিন্তু সবসময় আকর্ষণ করে, মানে সবসময় টানে ও কখনো ধাক্কা দেয় না। কিন্তু তড়িৎ বলের দুটো রূপ আছে, আকর্ষণ আর বিকর্ষণ। ব্যাপারটা অনেকটা চুম্বকের মতো। যদি দুটো আধান একই রকম হয়, যেমন দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ, তাহলে তারা একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, অর্থাৎ বিকর্ষণ করবে। আর যদি তারা বিপরীতধর্মী হয়, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে তারা একে অপরকে আকর্ষণ করবে। বেশ, এবার সেই অংশে আসা যাক যার জন্য তোমরা সবাই অপেক্ষা করছিলে। খাতা একদম রেডি তো? এখন আমরা 2026 সালের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার উত্তর দেখে নেব। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ব্রহ্মাস্ত্রের মতো কাজ করবে, একটাও প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। প্রথম প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে একটা, মহাকর্ষ এবং অভিকর্ষের মধ্যে প্রধান পার্থক্যটা কি? আমরা এটা নিয়ে কিন্তু শুরুতেই আলোচনা করেছি, একটু মনে করার চেষ্টা করো তো। উত্তরটা ভীষণ সহজ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে বলা হয় মহাকর্ষ। আর ওই দুটি বস্তুর মধ্যে একটি যদি আমাদের পৃথিবী হয়, তাহলে সেই বিশেষ মহাকর্ষ বলটাকেই আমরা বলি অভিকর্ষ। ব্যাস, এইটুকুই। পরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। জি বা অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠে কিন্তু সব জায়গায় সমান নয়। তাহলে প্রশ্নটা হলো, এর মান কোথায় সবচেয়ে বেশি হয়? এর উত্তরটা হলো, জি এর মান সবচেয়ে বেশি হয় পৃথিবীর 2 মেরু অঞ্চলে। এর কারণ হলো, আমাদের পৃথিবীটা কিন্তু পুরোপুরি গোল নয়, 2 মেরুর দিকে একটুখানি চাপা। তাই মেরু অঞ্চলগুলো পৃথিবীর কেন্দ্রের কিছুটা কাছে চলে আসে। আর আমরা তো জেনেই গেছি যে দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়ে। আর যদি আমরা পৃথিবীর একদম কেন্দ্রে চলে যাই, তাহলে কিন্তু সেখানে জি এর মান হয়ে যাবে 0। এটা একটা খুব সহজ কিন্তু খুব প্রয়োজনীয় প্রশ্ন। এসআই পদ্ধতিতে আমরা বলকে কোন এককে মাপি? এক কথায় উত্তর হলো নিউটন, যাকে আমরা বড় হাতের এন অক্ষরটা দিয়ে লিখি। বিজ্ঞানী আইজ্যাক নিউটনের সম্মানার্থেই কিন্তু এই এককটির নামকরণ করা হয়েছে। এবার কুলম্বের সূত্র নিয়ে একটা প্রশ্ন। এই সূত্রটা কি সব ধরনের আধানের জন্যই ব্যবহার করা যায়, নাকি এর কোনো নির্দিষ্ট শর্ত আছে? উত্তরটা হল, কুলম্বের সূত্রটি বিশেষভাবে দুটি বিন্দু আধান বা পয়েন্ট চার্জের ক্ষেত্রেই প্রযোজ্য। এর মানে হল, আধানগুলো তাদের মধ্যেকার দূরত্বের তুলনায় খুব ছোট হতে হবে, তবেই এই সূত্রটা নিখুঁতভাবে কাজ করে। আমাদের শেষ প্রশ্নটা একটু গভীর। এটা বোঝার জন্য পরমাণুর গঠনটা একবার মনে করতে হবে। একটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর তার বাইরে ঘোরে ইলেকট্রন। প্রশ্ন হলো, নিউক্লিয়াসের ভেতরে কোন বল কাজ করে, আর নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যেই বা কোন বল কাজ করে? এই উত্তরটা দুটো অংশ আছে, ভালো করে বোঝো। নিউক্লিয়াসের ভিতরে তো অনেকগুলো পজিটিভ চার্জযুক্ত প্রোটন একসাথে থাকে, তাই না? তাহলে ওদের তো একে অপরকে ধাক্কা দিয়ে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা হয় না, কারণ ওখানে কাজ করে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল, যার নাম শক্তিশালী নিউক্লিয় বল। এই বলটা এতটাই শক্তিশালী যে তা ওই তড়িৎ বিকর্ষণ বলকে ছাপিয়ে যায়। কিন্তু নিউক্লিয়াসের পজিটিভ চার্জ আর বাইরের নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, সেটা হলো আমাদের পরিচিত স্থির তড়িৎ বল। আশা করি আজকের এই আলোচনাটা তোমাদের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল অধ্যায়টা বুঝতে খুব সাহায্য করেছে। ভালো করে পড়াশোনা করো, পরীক্ষায় অবশ্যই ভালো ফল হবে।